হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি লাইফস্টাইলের পিঙ্কি আবারও আজকে চলে এসেছি একটা সিম্পল রেসিপি নিয়ে, যেটা আমরা প্রত্যেকেই বানাতে পারি। প্রত্যেকে বলবো না, এখনও কিন্তু অনেকেই আটা মাখতে পারে না, আবার অনেকেই কিন্তু একা সংসারে কাঁধে নিয়ে সব কিছু সামলাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তাদের মধ্যে আমি আপাতত একজন এরকম পড়েছি। শাশুড়ি মা অসুস্থ থাকায় চটি সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি সবটাই আমাকে করতে হচ্ছে। হেল্প করার মতন কেউ নেই, কারণ আমার হাজব্যান্ড একা আর আমার বাচ্চা খুবই ছোট। আর হাজব্যান্ড যদি কাজের জন্য বাইরে না যায়, শ্বশুর যদি কাজের জন্য বাইরে না যায়, তাহলে আমরা খাবো কি? সত্যি কথা বলতে, আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম প্রচণ্ড ছোট ছিলাম, মানে প্রচণ্ড বলতে তখন আমার বয়সটা খুবই কম ছিল। আর সদ্য বাবার ঘর থেকে সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েই আমি আমার হাজব্যান্ডের সাথে বিয়েটা করে নিয়েছিলাম। তখন কিন্তু আমি কিছুই পারতাম না, কারণ সময়টাই যে পাইনি মার কাছ থেকে কিছু শেখার। মা জানতো যে আমার মেয়ে পড়াশোনা করে, পড়াশোনা কমপ্লিট করার পরে তারপরে আমার মেয়ে বিয়ে করবে। প্রত্যেক বাবা মায়ের এটা একটা স্বপ্ন থাকে। একবার জল ঢেলে আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে বিয়ে করে নিয়েছিলাম। তখন আমি কিছুই জানতাম না। শাশুড়ি মা হাতে করে সব কিছু শিখিয়েছে। উনি এই 10 বছর 11 বছর হলো আমার বিয়ের বয়স, উনি নিজের হাতেই সব কিছু সামলেছে। আমাকে সেরকম কিছু করতে হয়নি। আজকে উনি খুবই অসুস্থ থাকার কারণে উনি এখন আর কিচ্ছু করতে পারছে না। আবার কবে উঠে দাঁড়াবে, কবে কতটা কি করতে পারবে, সেটা একমাত্র আমার মা মনসাই জানে। এখন পুরো সংসারের দায়িত্ব আমার হাতে। যেরকমভাবে উনি আমাকে সব কিছু শিখিয়েছে, সেরকমভাবেই আমি সংসারটাকে আগলে রাখার চেষ্টা করছি। তো প্রত্যেক দিনই তো আর খাবার কিনে খাওয়া সম্ভব না বলো। সেই কারণে শাশুড়ি মা ছোটো ছোটো যে টিপসগুলো, যে কাজগুলো আমাকে নিজের হাতে ধরে শিখিয়েছিল, সেইগুলোই এখন কাজে আসবে। রাত্রিবেলা বরের আবদার যে পরোটা খাবে, কারণ আমরা একটু খাওয়ার রসিক, খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। আর আমার বর যেহেতু খেতে একটু বেশিই ভালোবাসে, সেই কারণে ওর কিন্তু রুটি ফুটি অতটা চলে না। ওর পরোটা লুচি একদিন ছাড়া ছাড়া ওকে এইসব বানিয়ে দিতেই হয়। তো পরোটা বেলাটা তোমাদেরকে আমি দেখালাম না, কারণ আমার ক্যামেরা ধরার মতন কেউ ছিল না। শাশুড়ি যেভাবে আমাকে শিখিয়ে দিয়েছিল বেলতে হয় কিভাবে পরোটা, সেইভাবেই দেখো আমি কত সুন্দর করে বেলেছি। আর হ্যাঁ, রান্নাঘরে বেলিনি এই কারণে, কারণ রান্নাঘরে না প্রচণ্ড গরম, রান্নাঘরে তো আমাদের পাখা লাগানো নেই। সেই কারণে রান্নাঘরে আমি ময়দাও মাখি না, বা রান্নাঘরে যেইটুখানি রান্নার সময় জন্য লাগে মাছ টাছ ধুতে, মাছ টাছ রান্না করতে, সেইটুখানি সময়। এছাড়া কিন্তু আমি ঘরে বসেই সব কিছু করি। আর ডাইনিং টেবিলে অনেক সময় বসে বসে করি, যেহেতু প্রচণ্ড মশা বাইরে, মশার কামড়টা কিন্তু আমি একদমই অ্যাভয়েড করি, যেহেতু আমার অ্যালার্জির সমস্যা আছে, শ্বাসকষ্ট আছে। সেই কারণে নিজেকে একটু সাবধান মতন রাখার চেষ্টা করছি, কারণ এই 4টে মানুষ আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। পরোটা বেলে নিয়েছি, বেলে নেওয়ার পরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আসার পরে ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ের পরোটা করব, কারণ অনেক দিনকে ঘিয়ের পরোটা খাওয়া হয় না। আর আমি রান্নাবান্না খুব একটা করতে পারি না, কিছু কিছু রান্না করতে পারি, এখনও আমার শেখা হয়ে উঠিনি অনেক কিছুই। আসলে শাশুড়ি মা নিজের হাতে সবটাই এতদিন ধরে সামলাচ্ছিল, ওনার হাতেই খাওয়া দাওয়া সব কিছু ছিল। এখন উনি হঠাৎ করে যে এতটাই অসুস্থ হয়ে যাবে, সত্যিই ভাবতে পারিনি। কপালে কার কখন কি লেখা রয়েছে সেটা কিন্তু আমরা কেউই জানি না। তো সেরকমই সব সময় সবার সাথে ভালো ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি, আমার শাশুড়ি মা আমাকে খুব ভালোবেসে যত্ন সহকারে সব কিছু শিখিয়েছিল, সেগুলোই এখন কাজে আসবে। ওদেরকে তো খাওয়াতে হবে, আর কত খাবারই বা কিনে খাবো বলো। খাবার তো কিনে খাওয়াও অতটা ভালো না। সেই কারণে ভাবলাম যে শাশুড়ি মা যেভাবে আমাকে শিখিয়েছে নিজের হাতে, সেরকমভাবেই ট্রাই করে দেখি। একদিন দুদিন করতে করতে ঠিক অভ্যাস হয়ে যাবে। আমি, তোমরা সবাই যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো, তোমাদের সাথে আমার শাশুড়ি মা রান্না করছে সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু আবার যে আমার শাশুড়ি মা কবে যে রান্নাঘরে ঢুকতে পারবে, কবে যে আবার রান্না করতে পারবে, সেটা সম্পূর্ণ মা মনসার হাতে। কারণ উনি বাথরুমে পড়ে গিয়ে ওনার যে
থাই আছে, থাইয়ের যে হাড়টা আছে সেটা সরে গেছে। সরে যায়, ওনার বড় একটা অপারেশন হয়েছে, উনি এখন খুবই অসুস্থ। ওনার এখন পুরো 2 মাস বেড রেস্ট, হাঁটা চলা কিছুই উনি এখন করতে পারবে না। যাই হোক, উনি মানে সংসারটা তো অবশ্যই আমাদের শাশুড়ির আমার দুজনারই, উনি নেই তো সেই কারণে আমার কোনো কিছুই ভালো লাগছে না। ব্যাপারটা হয়ে গেছে এরকম, কারণ উনি লোকে বলে, মানে লোকে বলতে অনেকেই বলে যে শ্বশুর শাশুড়ির সংসার অত ভালো লাগে না, সবাইকে নিয়ে থাকতে ভালো লাগে না। কিন্তু আমি এদিক থেকে এতটাই ভাগ্যবতী, কি বলবো, মানে এতটাই নিজের নজর লেগে গেছে। তারপরেও আমি আবার বলছি যে আমি এতটাই ভাগ্যবতী যে আমার শাশুড়ি 11 বছর ধরে নিজেই সব কিছু সামলেছে। আমি চাই আগামী দিনগুলো উনি ওনার সংসারটাকে পুরো যেরকমভাবে সামলাচ্ছিল সেরকমভাবেই সামলাক। উনি যাতে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে বাড়িতে চলে আসে। তোমরা প্লিজ ওনার জন্য একটু প্রার্থনা করো, উনি যেন তাড়াতাড়ি রিকভার করে হাঁটা চলা সব কিছু করতে পেরে যেন আমাদেরকে আবার আগের মতন রান্না বান্না করে খাওয়াতে পারে। যাই হোক, এখানে দেখো পরোটাগুলো কিন্তু আমি পুরো ময়দা দিইনি, এখানে আটা ময়দা মিশিয়ে করেছি, কারণ পেটের পক্ষে পুরো ময়দা খাওয়াটা কিন্তু একদমই ভালো না। আর আমি এই কারণে আটা ময়দা মিশিয়ে রাখলাম, মানে আমার যে ছেলে আছে তার স্কুলে বাইরের খাবার একদমই অ্যালাউ করে না, এছাড়া কিন্তু ময়দার কোনো খাবারও অ্যালাউ করে না। সেই কারণে আমি ময়দার পরিমাণটা কম নিয়েছিলাম আর আটার পরিমাণটা বেশি নিয়েছিলাম। সেই কারণে পুরো কিন্তু ধবধবে সাদা হয়নি, কালারটা একটুখানি এরকম হয়েছে। তারপরে পরোটাগুলো তো গরম গরম ভাজা হয়ে গেছে। তারপরে এইদিকে আলুটাকে কেটে নিচ্ছি, আলু ভাজা করব। ছোটোবেলায় যেরকম আমরা টিফিন খেতাম না, আলু ভাজা পরোটা, আলু ভাজা লুচি, সেরকমভাবেই কিন্তু আজকে রাত্রে ডিনারের জন্য আমি এরকম খাবার বানাচ্ছি। কারণ অনেক সময় দেখবে সব সময় তরকারি খেতে খেতে না মুখ পচে যায়। আর যেহেতু আমাদের ম্যাক্সিমাম টাইমই নিরামিষ থাকে, প্রত্যেক দিন কি করব। আমার শাশুড়ি মা অনেক কিছু রান্না বান্না করতে জানে, আমি তো সেরকম কিছু করতে পারিও না, আর শিখিও নি। সত্যি কথা বলতে কোনোদিনও প্রয়োজন হয়নি তাই শিখিনি, আর কোনোদিনও ভাবিও নি যে এত তাড়াতাড়ি, মানে 10 বছর অবশ্যই অনেকটা বেশি বছর, কিন্তু আমার শাশুড়ি নিজের হাতেই সব কিছু করেছে। আমি কোনোদিনও প্রয়োজন মনে করিনি রান্নাঘরে ঢোকার, তো সেই কারণে ঢুকিনি। যাই হোক, টুকটাক ছেলের খাবার বানিয়ে দিতাম, টুকটাক টিফিন, এমনি একটু ফ্যান্সি খাবার, এইসবই আমি সব সময় করতাম। কিন্তু এখন ভাত ডাল তরকারি মাছ মাংস সব কিছুই রান্না করতে হবে, সব কিছুই শ্বশুর শাশুড়ি সবাইকে করে খাওয়াতে হবে। উনি আমাদেরকে অনেক দিন রান্নাবান্না করে খাইয়েছে, এখন আমার পালা। তোমরা সবাই প্রার্থনা করো আমিও যাতে সুস্থ থাকি, আমি যাতে আমার সংসারটাকে শক্ত করে ধরতে পারি, শক্ত করে ধরতে পেরে যেন আমি আমার সবাইকে ভালো রাখতে পারি। তোমরা একটু আমাদের জন্য প্রার্থনা করো। আমাদের সময়টা সত্যিই খুব খারাপ যাচ্ছে, এতটাই খারাপ যাচ্ছে, যারা আমার নিজের লোক আছে তারা জানো, যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখে থাকো তারা অবশ্যই আমার ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে যে কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তোমরা আমার জন্য একটুখানি প্রার্থনা করো, আমি যাতে এই খারাপ সময় থেকে তাড়াতাড়ি করে রিকভার করে একটা ভালো সময়ে চলে আসতে পারি। আর আমার শাশুড়ির জন্য তোমরা প্রার্থনা করো, তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার রান্নাঘরে এসে আমার সাথে হাতে, পুরোটা যাতে না করলেও চলবে, আমার সাথে যাতে রান্নাঘরে হাতে হাত লাগিয়ে করতে পারে। অনেকে শ্বশুর শাশুড়ি পছন্দ করে না, একা থাকতে ভালোবাসে, কিন্তু আমি ছোটোবেলা থেকেই সবার সাথে থেকে বড় হয়েছি, সেই কারণে আমি শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়েই আমি থাকতে পছন্দ করি। এখনও পছন্দ, বিয়ের 10 বছর হয়ে গেছে, এখনও আমি সবার সাথেই এক হাঁড়িতে ভাত, একটা সাবান, এরকমভাবেই চলছে। আগামী দিনগুলোও আমি এরকমভাবে কাটাতে চাই। আর এদিকে দেখো আলু ভাজা কিন্তু প্রায় হয়ে এসছে, আর পরোটা তো ওখানে আগেই ভেজেছি। আমার হাজবেন্ডের পাটা পুড়ে গেছে, পোড়া খায়ে তাড়াতাড়ি করে নাকি ভাজা পুরি ঘিয়ের জিনিস খেলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এমনিতে আমরা পরোটাটা তেলেই ভেজে খাই, যেহেতু ওর শরীরটা একটু অসুস্থ সেই কারণে আমরা বলতে আমি শুধু ওর জন্যই ঘিয়ের পরোটাটা ভেজেছিলাম, সবার জন্য ভাজিনি, কারণ গরম তো, গরমে ঘিয়ের জিনিস খাওয়া অতটা বাচ্চাদের পক্ষে ভালো না, সেই কারণে শুধু হাজব্যান্ডের জন্যই ভেজেছিলাম। আমার আজকে এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে
অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাইকে হাত জোর করে অনুরোধ করব, সবাই ফুল ভিডিও ওয়াচ করো, কেউ প্লিজ স্কিপ করো না। এত কাজের মধ্যেও একটু সময় বের করে ভিডিও এডিট করা কতটা যে কষ্ট সেটা আমরাই জানি। শুধু সিম্পল রান্নার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।